আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষের সমর্থন পাবে বিএনপি। রাজশাহীর সম্মেলনে তারেক রহমান শিগগিরই দেশে ফেরার আশাবাদ। দেশে মোট ভোটার 12,61,70,900। ইসির হালনাগাদ তালিকা প্রকাশ, সংশোধনের আবেদন 21 অগস্ট পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টি সহ 16টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ। মাঝ পর্যায়ে তদন্তের পর চূড়ান্ত নিবন্ধন। শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত স্বরাষ্ট্র উপদেষ্টার। ছাত্র সংগঠন যেন শিক্ষার্থীর মুখোমুখি না হয়, প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসির শিবির অংশ নেয় মিটিং বর্জন বাম দলগুলোর। এবং প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন কাল। কলকাতায় আওয়ামী লীগের অফিসের বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন প্রেস সচিব। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলোর সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। বিএনপির ওপর দেশের মানুষের আস্থা আছে, যার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশ গড়ে তুলবে বিএনপি। এ সময় দেশবাসীর সঙ্গে দ্রুতই সরাসরি দেখা হবে বলে জানান তিনি। কাজী শাহেদের প্রতিবেদন। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। রোববার সকালেই নগরীর পাঠানপাড়ায় সম্মেলনস্থলে জমায়েত হয় নেতাকর্মীরা। দুপুরে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনরোষে স্বৈরাচার পালিয়েছে, এখন মূল লক্ষ্য গণতন্ত্র সমুন্নত রাখা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন হবে। দেশের জনগণ বিএনপির উপরেই আস্থা রাখতে চায় বলে জানান তিনি। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। প্রতিত সরকার দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই বিএনপি নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশকে গড়ে তুলবে বলে জানান তারেক রহমান। স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আমরা সরকার জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তিনি। আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো মেরামতে চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। এর মধ্যে নতুন ভোটার 24,38,626 জন। সকালে দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকার হালনাগাদ সম্পূরক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কোনো ভুল ত্রুটি থাকলে ভোটাররা আপত্তি জানাতে পারবেন 21 অগস্ট পর্যন্ত। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, এবার হালনাগাদে প্রায় 45 লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, আর 21,32,590 জন ভোটার মারা যাওয়া ও অন্যান্য কারণে বাদ পড়েছে। ফলে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন। সচিব আক্তার আহমেদ বলেন, ভোটাররা দাবি আপত্তি জানাতে পারবে আগামী 21 আগস্টের মধ্যে। এরপর 24 আগস্টের মধ্যে এসব আপত্তি নিষ্পত্তি করবে ইসি। এরই মধ্যে অন্যান্য কার্যক্রম শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
24,38,626-এর সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে 12,37,32,74-এর সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নিবন্ধন চেয়ে জাতীয় নাগরিক পার্টি সহ 16টি নতুন রাজনৈতিক দলের আবেদন নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। কমিশনের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করা 114টি দলের কোনোটি প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি। পরে ভুল ত্রুটি সংশোধনের জন্য দলগুলোকে 15 দিনের সময় দেয় ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জানান জামায়াতের এ নেতা। সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা 11 আসন আগে যেমন ছিল তেমনই রাখার কথা জানিয়েছেন সিইসিকে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সীমাবদ্ধতা থাকলেও ভালো নির্বাচনের জন্য সিইসি আশাবাদী বলে জানান তিনি। আমি সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয়। আমরা কখনোই ডিকটেট করতে চাইনি, কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি। জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন সবকিছুই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। প্রশ্নের জবাবে জানান, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ চলছে। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 2 কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, ইতিমধ্যে ঘটনাস্থলে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করেছেন তারা। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। জুলাই আগস্টের লুট হওয়া 700-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র সরবরাহের পরিকল্পনাও জানান তিনি। আমাদের প্রায় 700 উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে অনুমান। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের সময় পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। ক্যামেরার ঘটনাস্থল থেকেই অটো সিগন্যাল চলে আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। ছাত্র সংগঠনগুলো কোনো অবস্থানেই যেন শিক্ষার্থীদের মুখোমুখি না হয়, এমন প্রত্যাশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, হলগুলোতে শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যেই আলোচনা চলছে। শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক বর্জন করে বাম দলগুলোর নেতারা। সাদ আহমেদের রিপোর্ট। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় 21 সংগঠনকে আলোচনায় আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিকেল 3টার পর থেকেই উপস্থিত হতে শুরু করেন দলগুলোর নেতারা।
শুরু হয় রুদ্ধতার বৈঠক। তবে মাত্র 10 মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করতে থাকে বাম সংগঠনের নেতারা। আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা 90-এর যেই সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নরমালাইজড হয়ে গেল, সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি। আমরা বারবার বলেছিলাম যে স্বৈরাচার এবং রাজাকার এদেরকে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। ছাত্র শিবিরকে পুনর্বাসন করবার কোনো সুযোগ নেই, আমরা সেই কথাটি বলেই ওয়াকআউট করে বের হয়ে এসেছি। জবাব দেন শাখা ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ। তিনি বলেন, আওয়ামী বিরোধী আন্দোলনের সময় অপরাধে জড়িত দলগুলোই এখন ষড়যন্ত্র করছে। যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তারা কারো বয়কট খুব বেশি আসা যায় না। কথা বলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জানান, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন তারা। আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম যে ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন, যে এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে, ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান জানান, আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা চলবে। সভা বর্জনকে তিনি গেলো আমলের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন। আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিয়ে রাখতে হবে, ছাত্রীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনের অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমাদের নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই। শিক্ষক রাজনীতি বন্ধের দাবিও জানায় ইসলামী ছাত্র আন্দোলন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 3 দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শ্রম, প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই করবে দুদেশ। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কলকাতায় অফিস খোলার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান প্রেস সচিব। আরো জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। আগামী 11 আগস্ট 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি। অভিবাসন ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রেস সচিব বলেন, এ সফরে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাবে। মালয়েশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে। চিফ অ্যাডভাইজারের সাথে তাদের প্রাইম মিনিস্টারের আলোচনার বাইরেও আমাদের প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার যাচ্ছেন, উনি কথা বলবেন। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই সরকারের বড় দায়িত্ব বলেও জানান তিনি। সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে, সেই জন্যই আমরা তাতে প্রত্যেকটা ইলেকশন সেন্টারের 47,000 প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই জন্য এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে। কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। অল্প সময়ে করা সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু অন্তর্বর্তী সরকারের নয়, সবার, এমন মন্তব্য করছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাপিয়ে দেওয়া সংস্কার টেকসই হবে না। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডির আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। এ সময় সরকারের পদক্ষেপে দেশের অর্থনীতি রক্ষা পেয়েছে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মোহাম্মদ আলাউদ্দিন রিপোর্ট। মনে রাখবেন, রোববার অন্তর্বর্তীকালীন সরকারের 365 দিন শীর্ষক সংলাপ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে আইন শৃঙ্খলা, প্রশাসনিক স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষা ও স্বাস্থ্য খাত পুনর্গঠন সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। ট্যাক্স বাড়াবেন, এটা বাড়াবেন, সেটা বাড়াবেন, নতুন সেক্টরেও তো আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না। ম্যানমেড ফাইবারে তো আমরা ট্যাপিংই করিনি। বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই মুহূর্তে সিদ্ধান্ত না নিলে আমাদের কিন্তু সামনে আরো বিপদ আছে। পলিসিটা
একটা লম্বা সময়ের জন্য থাকা উচিত এবং আগের থেকেই বলে দেওয়া উচিত। সিপিডি নির্বাহী পরিচালকের মতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে দেশের ভঙ্গুর অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। বেশ কিছু খাতে সংস্কার উদ্যোগ নিয়েছে, যেমন ব্যাংক খাতের মধ্যে অন্যতম উদ্যোগ, এবং এর ফলে আমরা দেখেছি রেমিটেন্স কিংবা রপ্তানি ইত্যাদিতে আয় বৃদ্ধি হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে, এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। তবে দেশে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরলেও রাজনীতিতে আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অস্থিরতা কাটেনি জানিয়ে তিনি বলেন, এমন অবস্থায় বড় বিনিয়োগের আশা সমীচীন নয়। আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। ট্রেড বডিকে আমরা দেব, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। অল্প সময়ে সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু অন্তর্বর্তী সরকারের নয়, সবার বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। মত প্রকাশের স্বাধীনতা সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন। শুধু রাষ্ট্র কাঠামোর সংস্কার করে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, মানবিক রাষ্ট্র গড়তে প্রয়োজন রাষ্ট্র পরিচালনাকারীদের মানসিকতার পরিবর্তন। রোববার বিকেলে গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে আহত ও দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, শুধু গণ অভ্যুত্থানে নয়, বরং গেল 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন তারা সবাই জাতীয় বীর। পতিত ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না, কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার। সরকার আমাদের জন্য কি করবে তা নয়, জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব, আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। সড়ক পরিবহন উপদেষ্টার আশ্বাসে 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক পক্ষ। রোববার ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় তারা। সড়ক আইন পরিবর্তন ও গাড়ি আমদানিতে পরিবহন মালিকদের দাবি বিবেচনার আশ্বাস দেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে বেশি পুরনো গাড়ি আগে বন্ধ করা হবে। বাকিটা জানাচ্ছেন হাসান আল মাহমুদ। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 30 বছর করা সহ 8 দফা দাবিতে আগামী 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকরা। এরই প্রেক্ষিতে রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। যোগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, এনবিআর ও পুলিশ কমিশনারগণ। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক শ্রমিক প্রতিনিধিরা। সরকারকে আমরা বোঝাতে পেরেছি যুক্তিসম্মত আইন আমরা ধর্মঘটটা করে কৃষ্ণ নিজের কর্তৃত্ব এবং কৃতিত্ব দেখানো না। দেশটা আমাদের, দেশটা আপনাদের, দেশের সবাই। আমরা সে কারণে আমরা সরকারের এই উদ্যোগে আমরা একমত হয়ে আহত ধর্মঘট আগামী 12 তারিখ থেকে মালিক শ্রমিকরা মিলে সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতিকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। তার গৃহীত সিদ্ধান্তের সাথে একমত করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা। পরে উপদেষ্টা বলেন, গাড়ি আমদানিতে একটি বিশেষ দেশের ওপর নির্ভরতা কমাতে অন্য দেশ থেকে আমদানির সুযোগ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে অযথা হয়রানি বন্ধ, সড়ক পরিবহন আইনের সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার।
কোনো একটা নির্দিষ্ট দেশের উপর যাতে আমাদের গণযোগাযোগ ব্যবস্থা নির্ভরশীল যাতে না হয়, তো এই জন্য অন্যান্য সোর্স থেকে যাতে গাড়ি আসতে পারে, তো সেই জন্য ওনারা আমদানি নীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। ওনাদের জন্য একটা হাসপাতাল যেখানে কি বলে শ্রমিক মালিকদের একটা অগ্রাধিকার থাকবে, সেটাও আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব আছেন, ওনারা আমরা এটা দেখব। শ্রমিক কল্যাণ তহবিল, তো সেটা আমরা কেন কার্যকর হয় না এটা এবং কিভাবে কার্য করা যায় সেটা আমরা দেখব। তবে ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে সবচেয়ে পুরনোগুলো আগে জব্দ করা হবে বলে জানান উপদেষ্টা। 60 দিনের মধ্যে আমরা একটা খসড়া। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে সোহাগ হত্যার 1 মাস পার হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মামলার 2 নম্বর আসামি সরওয়ার হোসেন টিটু। স্বজনদের অভিযোগ, প্রশাসনের নাকে ডগায় বুক ফুলিয়েই ঘুরছে হত্যার অন্যতম হোতা টিটু। শনিবার রাতেও মিটফোর্ড হাসপাতালে এলাকায় থেকে তার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হতে দেখা গেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ী সোহাগ হত্যার 1 মাস পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে হত্যার অন্যতম হোতা ও মামলার 2 নম্বর আসামি সরওয়ার হোসেন টিটু। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 2:30টার দিকে মিটফোর্ড হাসপাতাল এলাকা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে টিটু। পরিবারের অভিযোগ, ভয়ে নিজেরা রাস্তায় নামতে না পারলেও প্রশাসনের নাকের ডগায় বুক ফুলিয়ে ঘুরছে সে। আমরা বাদীপক্ষ আমরা বাইরে বের হইতে পারি না। একটা সন্ত্রাসী, একজন খুনের আসামি, সে মানে একদম বুক ফুলিয়ে হাঁটতেছে। পুলিশের যদি সেরকমের তদারকি থাকতো, অ্যাক্টিভিটি থাকতো, তাহলে তো ওই এরকমের ঢোকার সাহস পাইতো না। স্বজনদের অভিযোগ, বাদীর অজান্তেই মামলার এজাহারে নিরপরাধ অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন তেমনি কেটে দেওয়া হয় 4 আসামির নাম। জানান, সুষ্ঠু বিচার নিশ্চিতে প্রয়োজনে সবাইকে নিয়ে রাস্তায় নামা হবে। অগ্রসর যদি না দেখি যে না এর সামনের দিকে আগাচ্ছে না, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো। এবং সকল জনগণের, দেশবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের পাশে থাকবেন। 4 জনের মধ্যে কিন্তু ওই রনি ছিল, কায়েম মোল্লা ছিল, রাকেশ ছিল এবং মোজাফফর হোসেন বাবুলও কিন্তু ছিল। তো যদি সাক্ষীর নামটা কাটতে, তাহলে প্রথমত তার সেই মামার নামটা কাটতো। সে কিন্তু সেটা করে না, তাকে দেখানোই হয় না ইজারা কপিটা। তাকে দেখানো হয়েছে, মানে আমাকে দেখানো হয়েছে, দেখা তারা নাম কাটছে। আমি তো তখন ছিলামই না। ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে গেল 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযুক্তের তালিকায় আছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ সহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে সংস্থাটি। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। পরিবেশের ভারসাম্যের মোট ভূখণ্ডের 25% বনভূমি দরকার হয়। এই লক্ষ্য সামনে রেখে 2018 সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প নেয় বন অধিদপ্তর। 1,500 কোটি টাকার এই প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ হলেও দুদকের অভিযোগ, মাঠ পর্যায়ে এর প্রায় সর্বত্রই হয়েছে দুর্নীতি। গেল ফেব্রুয়ারিতে দুদকের অভিযানে মেলে কাগজ কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রয় সহ কয়েকজনের নাম আসে। সুফল প্রকল্প, যেটা প্রকল্পের দুর্নীতির অভিযোগ আসার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন গত 26 ফেব্রুয়ারি একটা অভিযান পরিচালনা করে। অভিযানের প্রেক্ষিতে অভিযানের যে তথ্য উপাত্ত পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুদক তারা প্রতিবেদন সাবমিট করলে দুদক এই বিষয়ে অনুসন্ধান করছে। এদিকে নিজের প্রতিষ্ঠানের তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে। ডিপিডিসির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন, আর ক্ষমতার অপব্যবহারের
তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের অনুসন্ধান চলছে। এদিন ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ বর্তমান ও সাবেক 16 কর্মকর্তাকে আগামী 12 ও 13 আগস্ট তলব করেছে দুদক। ব্যক্তিগত শুনানির জন্য ডাকা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশ পরিদর্শক পদমর্যাদার 9 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিগত সরকারের সময় তারা বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পলাতক 40 কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে আছেন ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত হয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। স্যাটেলাইট সেবা ও টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি সেবা বাণিজ্যিকভাবে গ্রহণের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে দুটি চুক্তি সই করেছে দেশ টিভি। রোববার রাজধানীর কাকরাইল HR ভবনে দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী ও BSCL এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক SB জামান, দেশ টিভির নির্বাহী পরিচালক ও বার্তা প্রধান মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন ও কর্ণফুলী গ্রুপের মহাব্যবস্থাপক আনিসুজ্জামান। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকাকে দখল নয় বরং হামাস মুক্ত করতেই ইসরায়েলের সামরিক অভিযান চলছে বলে সাফ জানালেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মন্ত্রিসভায় গাজা দখলের অনুমোদনের পর বিশ্বজুড়ে যে নিন্দার ঝড়ই বইছে তারই জবাব দিতে সোমবার সংবাদ সম্মেলনে আসেন তিনি। যুদ্ধ অবসান ও হামাসকে পরাজিত করতে গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার সবচেয়ে ভালো উপায় বলেও বর্ণনা করেন। ফাতেমা তাসনিমের রিপোর্ট। গাজা উপত্যকা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনে বিশ্বজুড়ে সমালোচনা মাথায় নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সব সমালোচনার কড়া জবাব দিয়ে গাজায় যুদ্ধের কারণ ও পরবর্তী রূপরেখা তুলে ধরেন তিনি। গাজা উপত্যকা দখল নয় বরং সশস্ত্র সংগঠন হামাস মুক্ত করতেই সামরিক অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নেতানিয়াহু। বলেন, এই লড়াইয়ের মধ্য দিয়ে ঘরে ফিরবে ইসরায়েলি জিম্মিরা। নেতানিয়াহু আরো দাবি করেন, মন্ত্রিসভায় উপত্যকা নিয়ে যে অনুমোদন হয়েছে এ নিয়ে ভুল বোঝাবুঝি চলছে। যুদ্ধ বন্ধ নিয়ে 5টি রূপরেখা তুলে ধরেন তিনি, যার মধ্যে আছে হামাসকে নিরস্ত্রীকরণ, সব জিম্মি ঘরে ফেরানো, উপত্যকাকে পুরোপুরি অসামরিকীকরণ করা। গাজার শাসনভার হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ কারো হাতেই থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। গাজা 70 থেকে 75% তার বাহিনীর নিয়ন্ত্রণে বলেও দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জিম্মি মুক্তি ও হামাসের শেকড় তুলে ফেলতে সামরিক অভিযানের পরিধি বাড়ানো ছাড়া পথ খোলা ছিল না বলেও মনে করেন তিনি। এ যুদ্ধ শেষ করতে তার পরিকল্পনাকে সবচেয়ে ভালো পথ হিসেবেও বর্ণনা করেন। এদিকে গাজার সামরিক অভিযান এবং তার পরিকল্পনার বিরোধিতা করে যৌথ সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার প্রতিনিধি। ফিলিস্তিন ভূখণ্ড দখলের অনুমোদনের বিষয়টি পুনর্বিবেচনায় জোর আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের এই 5 দেশের সদস্য। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এশিয়া কাপের আগে জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বিসিবির ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে সকাল 6টায় শুরু হওয়া টেস্ট চলে 8:30 পর্যন্ত, যেখানে পেসার নাহিদ রানা ছুঁয়েছেন একমাত্র এলিট ক্রিকেটারের তকমা। দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তৃতীয় মুশফিকুর রহিম। আরো জানাচ্ছেন জুবায়ের নূর। ভোরের আলো ফুটতেই গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে আজ হাজির হয়েছিলেন তাসকিন, নাহিদ রানা, মুশফিক, মিরাজ সহ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ক্রিকেট নয়, আজ তাদের মূল লড়াই ছিল নিজেদের সঙ্গে। ফিটনেস পরীক্ষায় পাশ করাই ছিল বড় চ্যালেঞ্জ।
এশিয়া কাপের আগে আয়োজিত এই বিশেষ ফিটনেস টেস্ট শুরু হয় সকাল 6টায়, চলে 8:30 পর্যন্ত। 2 ধাপে ভাগ হয়ে ক্রিকেটারদের 1600 মিটার বিরতিহীন দৌড়াতে হয়। নির্ধারিত মান অনুযায়ী 5 মিনিট 40 সেকেন্ডে বা তার কম সময় শেষ করতে পারলেই মেলে এলিট তকমা। 5 মিনিট 40 সেকেন্ড থেকে 6 মিনিট 20 সেকেন্ডে শেষ করলে ধরা হয় কম্পিটেন্ট, আর তার বেশি হলে লিমিটেড। প্রথম ধাপে অংশ নেয় 11 জনের মধ্যে সবার আগে দৌড় শেষ করেন তরুণ পেসার নাহিদ রানা। সময় লাগে মাত্র 5 মিনিট 31 সেকেন্ড। এই পরীক্ষায় একমাত্র এলিট ক্রিকেটার নাহিদ রানাই। দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তৃতীয় মুশফিকুর রহিম। আর দ্বিতীয় ধাপে অংশ নেয় 15 জনের মধ্যে সবার আগে ফিনিশ লাইন ছুঁয়েছেন তানজিম হাসান সাকিব। সময় নিয়েছেন মাত্র 5 মিনিট 53 সেকেন্ড। দ্বিতীয় শাহাদাত হোসেন দীপু, তৃতীয় পারভেজ হোসেন ইমন। বিসিবির ট্রেইনার নাথান কেলির তত্ত্বাবধানে হওয়া এই সেশনে 2-1 জন বাদে প্রায় সবাই সন্তোষজনক মানে পৌঁছেছেন। তবে ছিলেন না অধিনায়ক লিটন দাস, তৌহিদ হৃদয় সহ অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে খেলতে যাওয়া 4 ক্রিকেটার। টি-20 দলের খেলোয়াড়দের পাশাপাশি টেস্ট ক্রিকেটের সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাইজুল ইসলাম, ইবাদত হোসেনরাও অংশ নিয়েছেন আজকের এই ফিটনেস পরীক্ষায়। আগামী 14 আগস্ট পর্যন্ত চলবে মিরপুরে অনুশীলন ক্যাম্প। এরপর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের আগে আবারও শুরু হবে পূর্ণাঙ্গ উদ্যমের প্রস্তুতি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।